দর্শক, সংবাদের শুরুতেই আমরা সংবাদে দেখছিলাম যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আরও ৩ বছর সময় চেয়ে বাংলাদেশ আবেদন করেছে। পাঠানো হয়েছে তথ্য উপাত্ত সহ বড় একটা প্রতিবেদন। বাণিজ্য মন্ত্রণালয় জাতিসংঘে এই প্রতিবেদন পাঠিয়েছে। আমরা সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিকেএমই এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রথমেই জানতে চাই যে ব্যবসায়ীরা যে দীর্ঘদিন থেকেই শক্তভাবে আবেদন করছিলেন, সরকারের কাছে আর্জি জানাচ্ছিলেন এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর জন্য, মোটা দাগের কারণ কি? দেখেন, আমরা শুরু থেকেই বলেছি এবং আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্বে আসার পর প্রথম যেদিন আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করি, আমার মনে আছে 20শে অগাস্ট। উনি 8 তারিখ বা 9 তারিখ দায়িত্ব নেওয়ার পরে 20শে অগাস্ট ওনার সাথে আমরা ব্যবসায়ীরা প্রথম দেখা করি। এবং সেদিন আমার বক্তব্যের প্রথম বক্তব্যটাই ছিল এলডিসি গ্রাজুয়েশন 3 বছরের জন্য কমপক্ষে পিছিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নেয় যেন। এবং আমরা কন্টিনিউয়াস কিন্তু বলে আসছি, কারণ আপনারা জানেন যে গত সরকারের আমলে আপনি যদি প্রথমে 2018-19 সালের ওই অবস্থানে যাই, তখনকার বাংলাদেশের অর্থনৈতিক কন্ডিশন এবং পরবর্তীতে কোভিড এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক অনেক পার্থক্য। যদিও গত সরকার আপনারা জানেন যে তথ্য উপাত্তগুলি যেগুলি পরিবেশন করেছিল এবং যে সমস্ত তথ্য উপাত্তের উপর ভিত্তি করে প্যারামিটারগুলি 3টা প্যারামিটারে পাস করেছিল বলা হচ্ছিল, সেই 3টাই কিন্তু আপনারা পরবর্তীতে দেখেছেন যে ফেক তথ্য উপাত্ত ছিল, ভুল তথ্য উপাত্ত ছিল। এবং যেটা গত সরকারের আমলেই আমাদের রপ্তানি তথ্যটা যে সঠিক ছিল না, সেটা ওই সরকারের আমলেই কিন্তু বাংলাদেশ ব্যাংক এগ্রি করেছে কন্টিনিউয়াস। আপনাদের যদি মনে থাকে, আমি 2022 সালের ডিসেম্বর থেকেই প্রতিবাদ করে আসছিলাম যে এই যে তথ্য উপাত্ত দেখানো হচ্ছিল এটা সঠিক নয়, এই রপ্তানির সাথে আমরা সম্পৃক্ত না, কারা করেছে আমরা জানি না। তো পরবর্তীতে কিন্তু 2024 সালের মে মাসের দিকেই কিন্তু এপ্রিল মের দিকে বাংলাদেশ ব্যাংক স্বীকার করে নেয় যে ওই তথ্য উপাত্ত সঠিক ছিল না। তো আলটিমেটলি সেটা কারেকশন করা হয়েছিল। তো একই অবস্থায় অন্যান্য যে 3টা প্যারামিটারের বাকি যে প্যারামিটারগুলি বলা হচ্ছিল বারবার যে বাংলাদেশ পাস করেছে, সেইগুলি যে ফেক ফেক না, এইটা কে বলবে? তো যার কারণে আমরা বারবার বলছিলাম এই সরকার আসার পরে যে আপনারা একটা আবেদন করতে পারেন 2টা দিক দিয়ে। একটা হচ্ছে যে আপনারা নতুন সরকার আসছেন, এটার একটা রোডম্যাপ তৈরি করার জন্য আপনাদের সময় লাগবে, আপনারা সময় চাইতে পারেন। আরেকটা বলতে পারেন যে গত সরকারের আমলে যে সমস্ত তথ্য উপাত্তর উপর ভিত্তি করে এলডিসি গ্রাজুয়েশনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল, সেই তথ্য উপাত্তগুলি সঠিক না, ফেক। তো যার কারণে আপনারা এই সময়টা আপনারা অবশ্যই পাইতেই পারেন। আর এরপরে আমরা বলেছি যে আমরা যদি গত 30 বছরের হিসাবটা দেখি, যে 30-31 বছরে যে যে 8টা দেশ এলডিসি গ্রাজুয়েশনে উত্তীর্ণ হয়ে গিয়েছে, সেই 8টা দেশের যে তালিকা, সেই তালিকা আপনারা নিশ্চয়ই নামগুলি দেখেছেন। সেই নামগুলি যেমন ধরেন ভানুয়াতু, কেভে ভার্ডি, তারপরে আরো কি কি নাম আপনার, যেই নাম মালদ্বীপ। এই ছোট্ট প্রত্যেকটা দেশই কিন্তু ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, যার কোনো আসলেই কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু আন্তর্জাতিক পর্যায়ে নেই, যেটা মানে তাদের এলডিসি গ্রাজুয়েশনে গেলেও তাদের মানে ক্ষতি হতে পারে, এই ধরনের ক্ষতি হওয়ার মতো, হারাবার মতো তাদের কিছু ছিল না, যার ফলে তারা কিন্তু গিয়েছে। কিন্তু বাংলাদেশের ফরেন কারেন্সির যদি আপনি দেখেন যে মানে এক্সপোর্টের উপর নির্ভরশীল অনেকটাই। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু হারাবার অনেক কিছু রয়েছে, যার কারণে আমরা কিন্তু বারবার বলেছি। এরপরে আপনার কি বলে কোভিড উত্তর পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই 2টার খড়গে পরে বাংলাদেশের অর্থনীতি। আপনি যে সময় এলডিসি গ্রেশনের চিন্তা ভাবনা শুরু হয়েছিল 18-19 সালে, তখন কিন্তু অর্থনৈতিক কন্ডিশন যদি আপনি ওই সময়ের বিবেচনায় নেন, আপনার আমাদের রিজার্ভ ছিল অনেক বেশি, পরবর্তীতে রিজার্ভও কমেছে, ব্যাংকগুলি লুটপাট হয়েছে। এরপরে গত কয়েক বছরে, বিশেষ করে 2018-19-এর পরেই কিন্তু ব্যাংকগুলি লুটপাট হয়েছে। এই ব্যাংকগুলি লুটপাট হয়ে যে টাকা, সমস্ত কিছু যদি লুটপাটি টাকা যদি দেশে ইনভেস্ট হতো, তাও একটা কথা ছিল, দেশে ইনভেস্ট হয়েছে উৎপাদন কিছু হবে, কিন্তু তা তো দেশে ইনভেস্ট হয় নাই, লুটপাট করে বিদেশে পাচার হচ্ছে। যার ফলে অর্থনীতি যে একটা পঙ্গুত্ব বরণ করেছে বাংলাদেশের, ব্যবসা বাণিজ্য শিল্প উদ্যোক্তা প্রত্যেকেই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। কোনোভাবেই এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের নাই। আর গেলে পরে
আমরা যে সুবিধাগুলি আমাদের হাতছাড়া হবে সেখান থেকে ঘুরে দাঁড়ানো আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। যার এই যে কারণে আমরা বারবার বলে আসছি আপনার যে কাছে জানতে চাই দ্বিতীয় প্রশ্নে যে তথ্যে অসঙ্গতির কথা বলছিলেন, আমরাও নানা সময় সংবাদের মাধ্যমে তুলে ধরেছি। জাতীয় রাজস্ব বোর্ড, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ ব্যাংক, তাদের আমদানি রপ্তানির যে ডেটা সেটি ৩ রকম। ব্যবসায়ীদের পক্ষ থেকে কি তখন মোটা দাগের এই বিষয়টি তুলে ধরা হয়েছিল সেই সময় সরকারের কাছে? আপনি যদি দেখেন, আমার আমার স্পষ্ট মনে আছে ২০২২ সালের ডিসেম্বরের ৩ তারিখ কি ৪ তারিখ প্রথম আলোতে আমার বক্তব্য হেডিং দিয়ে কিন্তু প্রকাশ করেছিল। আমি সেদিন বলেছিলাম যে রপ্তানির ফিগার দেখানো হয়েছে, এই রপ্তানি আমরা করি নাই, কারা করেছে আমি জানি না, আমাদের সাথে হিসাব মিলে না। একদম ঠিক এই বক্তব্যটাই প্রথম আলো সেদিন ছাপিয়েছিল এবং অন্যান্য অনেক ব্যাপারেই আমার বক্তব্য গিয়েছে তখন। কন্টিনিউয়াসলি তখন আমি বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে আমি কিন্তু বলেছি, কন্টিনিউয়াস বলেছি এবং কন্টিনিউয়াস বলার ফলেই কিন্তু একটা সময় গিয়ে বাংলাদেশ ব্যাংক আইএমএফও যখন এটা ধরলো, চ্যালেঞ্জ করলো, মানে আইএমএফ কোত্থেকে ধরলো, ইন্টারন্যাশনালি বিভিন্ন যেমন ইউরোস্টেটের যে তথ্য আর ওইদিকে আমেরিকার যে তথ্য, এই সব তথ্য মিলে আইএমএফ যখন চ্যালেঞ্জ করলো যে তোমরা যে রপ্তানির ফিগার দেখাচ্ছ এটা সঠিক না, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক বাধ্য হয়েছে তখন এটাকে কারেকশন করতে। তার আগে কিন্তু তারা পরিকল্পিতভাবেই মিথ্যা তথ্য দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এই রপ্তানির ফিগারটা দেখিয়ে যাচ্ছিল, যে মানে দেখানোর চেষ্টা করছিল যে সরকার উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে, এরকম একটা ফেক তথ্য দিয়ে দিয়ে এগুলো মানুষকে, জনগণকে বোকা বানাবার চেষ্টা করেছিল তখন। ব্যবসায়ীরা রাজনীতির সাথে জড়িয়ে গিয়েছিলেন। এই যে সরকারের পক্ষ থেকে তথ্য উপাত্তের এরকম অসঙ্গতি উপস্থাপন, মোটা দাগে ব্যবসায়ীদের বড় একটা অংশই চুপ করেছিলেন অথবা বাহবা দিয়ে বক্তব্য দিয়েছেন, সে চিত্র তো আমরা দেখেছি। নিশ্চয়ই আপনি দেখেন না, আমি ছাড়া আর কেউ কি তখন এই রপ্তানির ফিগারকে চ্যালেঞ্জ করেছিল? কেউ কি এটার প্রতিবাদ করেছিল? আমার তো মনে হয় না ওই সময় আর কেউ এটার প্রতিবাদ জানিয়েছে। আমি তো কন্টিনিউয়াস প্রতিবাদ জানিয়েছিলাম তখন। এটা আপনাদের কাছে সেই রেকর্ড রয়েছে। তো ব্যবসায়ী প্রতিনিধিরা বলতে গেলে যে ব্যবসায়ী যে সংগঠনগুলো রয়েছে সেই প্রতিনিধি হিসেবে আপনাদের যে ভূমিকা ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের ক্ষেত্রে, গত সরকারের আমলে অর্থাৎ গেল ১৫ বছর এই পদগুলোতে বসিয়ে দেওয়া হতো মনোনীত করে, আপনারা তো সেই সময় কোনো ভয়েস রেজ উচ্চস্বরে কথা বলতে পারেননি। হ্যাঁ, আপনারা যদি মোটা দাগে বলেন, আপনারা বলতে ম্যাক্সিমাম সবগুলি, প্রায় সব ট্রেড বডিগুলির একই অবস্থা ছিল, দুই একটা ব্যতিক্রম ছাড়া। আমার এখানে বিকেমিতেও একই পরিস্থিতি ছিল, কিন্তু তারপরে আমি কিন্তু এর বাইরে গিয়ে, আমার যিনি সভাপতি ছিলেন তার বাইরে গিয়ে কিন্তু আমি কন্টিনিউয়াস প্রতিবাদ করেছি এবং বক্তব্য দিয়েছি। আমি তখন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হিসাবে বিকেমির আমি কিন্তু তখন দায়িত্ব নিয়েই আমি বক্তব্য দিয়েছি, প্রতিবাদ করেছি তখন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ছিলাম বিকেএমএ এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের সাথে। আবারও আমরা যুক্ত হচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। মোহাম্মদ হাতেম, যে বিষয়ে বলছিলাম যে আজকে সিপিডি তাদের এক সংলাপে বলেছে যে বৈষম্য বিরোধী সুষম পরিবেশ দরকার উন্নয়নের শর্ত হিসেবে আপনাদের পক্ষ থেকে এই দাবিটি দীর্ঘদিনই বলা হচ্ছে যে ব্যবসা বান্ধব পরিবেশ। তাহলে ঘাটতিটা কোথায় রয়ে যাচ্ছে? দেখেন, আমরা কিন্তু কন্টিনিউয়াস বলেছি এবং গত সপ্তাহে একটা সেমিনারে লুৎফি সিদ্দিকী সাহেব ছিলেন, সেখানে আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে আপনারা আবেদনটা করে জাতিসংঘকে বলেন যে তারা এসে তারা আমাদের বর্তমান প্রেক্ষাপটগুলি তদন্ত করুক, বিবেচনায় নোক, বা প্রয়োজনে তারা এখানে ইনভেস্টিগেশন করে দেখুক যে আসলে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার মতো পরিবেশ বা পরিস্থিতি তৈরি করতে পেরেছে কিনা। তো আমার বিশ্বাস যে তারা যদি এসে প্র্যাকটিক্যাল ফিল্ডে তদন্ত করে, তাহলে তারাই হয়তো তখন বলবে যে আগামী 10 বছরেও বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার মতো পরিস্থিতি নেই, এটা তারাই বলবে। তো সেই অনুরোধটা করেছিলাম। তো সরকার, আমাদের কাছে যেটা মনে হলো যে সরকার অবশেষে আবেদন করেছে, বোধহয় আবেদন করেছে। এই ব্যাপারে আমি জানি না, আপনারা কি নিশ্চিত যে আবেদন করেছে? আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে যে আবেদন করার সাথে সাথে আমরা সেটাও বলেছিলাম যে ওনারা বলছিলেন যে আমাদের বন্ধু রাষ্ট্ররা বিরোধিতা করবে। তো আমরা বললাম যে আগে আবেদন করলে এরপরে দেখেন বন্ধু রাষ্ট্র বিরোধিতা করে কিনা, তখন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা যেটা মনে করি যে সরকারের অবশ্যই
এলডিসি গ্রাজুয়েশনের এই বর্তমান প্রেক্ষাপট থেকে পিছিয়ে যাওয়ার জন্য যথেষ্ট রকমের সুযোগ রয়েছে, কারণ রয়েছে। সেই কারণগুলি ব্যাখ্যা দিয়ে উল্লেখ করে আবেদন করার জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানিয়েছি এবং সরকার আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে সরকার সেই লাইনে এগুচ্ছে বা যাবে। শুধু এলডিসি গ্র্যাজুয়েশন না, যুক্তরাষ্ট্র যখন আমাদের উপর পাল্টা শুল্ক আরোপ করলো তখনও দেখলাম যে বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিবেশের বিষয়টি বারবার আসছে। তাহলে ব্যবসা বান্ধব পরিবেশ উন্নত হচ্ছে না কেন? এই আলোচনাও তো শুনে আসছি গেল 3 দশক ধরেই। আচ্ছা, ব্যবসা বান্ধব পরিবেশ উন্নত না হওয়ার অন্যতম কারণ হচ্ছে, আপনি যদি দেখেন এই সরকার দায়িত্বে আসার পরে প্রথমেই যেটা সরকার সফল কয়েকটা জায়গায় সফল হয়েছে, যেমন ধরেন ব্যাংক যেভাবে লুটপাট হচ্ছিল লুটপাটটা বন্ধ হয়েছে এবং লুটপাট হয়ে টাকা পাচার সেটা বন্ধ করতে পেরেছেন সরকার। পাশাপাশি ডলারের যে ক্রাইসিসটা ছিল সেটাকেও কাটিয়ে উঠতে পেরেছেন। আবার ইনফ্লেশনটাকে যেভাবে ইনফ্লেশন বাড়ছিল সেটারও লাগাম টেনে ধরতে পেরেছেন। এইগুলি সরকারের অবশ্যই সাফল্য। কিন্তু পাশাপাশি যদি আমরা দেখি ব্যবসার পরিবেশ উন্নত করা, আইন শৃঙ্খলা জায়গাটাকে জিরো টলারেন্সে নিয়ে আসা এবং আমাদের নানা রকমের যে সমস্যাগুলি রয়েছে ব্যবসার ক্ষেত্রে সেই সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে সরকারের তেমন কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করিনি। ইভেন সবচেয়ে যেটা দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক সেটা হলো সরকার কোনোভাবেই মনে করছেন না যে এই যে সংকট যাচ্ছে, সংকট মোকাবেলা করার জন্য ব্যবসায়ীদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা দরকার, এটা ওনারা মনে করছেন না। এটাই হচ্ছে এই সরকারের সাথে আমাদের সবচেয়ে বড় ড্রব্যাক বলি, যেই সমস্যা বলি সেটা। আর আপনি নিশ্চয়ই কয়েকদিন আগে শুনেছেন বিজিএমইর প্রেসিডেন্ট বলেছেন যে $100 মিলিয়ন স্টার, $100 মিলিয়ন ব্যবসা স্টার নেটওয়ার্কের ভিপি ভাইস প্রেসিডেন্টের সাথে সরকার প্রধান উপদেষ্টা দেখা করার সময় দেন, অথচ $40 বিলিয়ন রপ্তানিকারকদের যে সংগঠন সেই সংগঠনের প্রেসিডেন্ট বা নেতৃবৃন্দ সময় পান না। এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা ইএডির বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের ব্যানারে আমরা 5-6 জন দেশের সর্বোচ্চ পর্যায়ের 5-6 জন ব্যবসায়ী নেতা দেখা করার জন্য সময় চেয়ে রেখেছি, অনেকদিন হয়েছে। আমরাও কেন সেখানে কোনো ওনার সাথে দেখা করার বা কথা বলার সময় পাচ্ছি না বা সুযোগ পাচ্ছেন না। তো এই যে উনি কথা বলছেন না বা উনি কথা না বলতে পারলে অর্থ উপদেষ্টা বলবেন, বাণিজ্য উপদেষ্টা বলবেন বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলবেন। বাণিজ্য উপদেষ্টাকে আমরা প্রায় পাই বা কথা বলি, কিন্তু অর্থ উপদেষ্টা যেখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের নানা পলিসি যেগুলি রয়েছে বর্তমান ব্যবসা বাণিজ্যের পরিপন্থী এবং একে একে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই রং পলিসির কারণে, সেইগুলি নিয়ে আমরা কথা বলবো সেই সুযোগ পাচ্ছি না। আমরা বাংলাদেশ এনবিআর এর বেশ কিছু সমস্যা এনবিআর সংক্রান্ত রয়েছে আমাদের কাস্টমস, ট্যাক্সেশন এবং ভ্যাটের জায়গাগুলিতে, যেই জায়গাগুলিতে প্রতিনিয়ত আমরা নানা রকমের সংকট আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। বর্তমানে এনবিআর এর যিনি চেয়ারম্যান রয়েছেন অত্যন্ত ভালো মানুষ, উনি অত্যন্ত পজিটিভ এবং তিনি চেষ্টা করছেন ওনার সাধ্যমতো এই জায়গাগুলিকে ঠিক করার, কিন্তু অনেক ক্ষেত্রেই সরকারের পলিসি না থাকার কারণে তারা পারছেন না। সেই জায়গাটাতে সরকারের সর্বোচ্চ লেভেল থেকে নির্দেশনা প্রয়োজন। যেমন আমরা যদি বলি বাংলাদেশের বর্তমান ট্যাক্সেশন পলিসি, এটা একটা অন্যায় এবং অবিচারের পলিসি হয়ে আছে এবং বেআইনি আইন দ্বারা সেখানে মানে ট্যাক্সের যে মূল চেতনা যে মানুষ প্রফিট করবে, প্রফিট থেকে ট্যাক্স দিবে, তা না করে টার্নওভারের উপর তারা এআইটি নিয়ে যাচ্ছেন এবং সেটা কোনো ফেরতের ব্যবস্থা রাখেননি, তো পুরো টাকাটাই। যার কারণে আমরা বারবার বলে যাচ্ছি যে সরকারের কাছে বা এনবিআর এর কাছে এক্সপোর্টাররা বিশাল অঙ্কের টাকা পাওনা রয়েছে, সেই টাকা সরকার কিভাবে ফেরত দিবে সেটা আমাদের জানা দরকার। সেগুলি নিয়ে আমরা কথা বলার মতো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছি না বা জায়গা পাচ্ছি না। কিন্তু সরকারের কাছে তো আপনাদের শুধু আর্জি চাওয়া পাওয়া এই আবেদনগুলাই আমরা বরাবরই দেখে আসছি, রপ্তানি সহায়তা, নীতি সহায়তা, এই ধরনের আবেদন। না না, আপনি যদি দেখেন যে আজকে স্পিনিং মিলগুলি, বাংলাদেশের স্পিনিং মিলগুলি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, বিশেষ করে আমাদের নিটোয়ারের বিশাল একটা সাকসেসফুল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আমাদের এত বছর ছিল, সেটা এখন দুকে দুকে মরছে। গার্মেন্টস সেক্টর দুকে মরছে। সেখানে কোনো পলিসিগত যে ডেভেলপমেন্টগুলি দরকার, যে পলিসিগুলি হওয়া দরকার, সেগুলি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। আমরা নীতি সহায়তা চাই না, নীতি সহায়তা সরকার বন্ধ করে দিয়েছে।
আপনার তো নিশ্চয়ই মনে আছে 2024 সালের ফেব্রুয়ারি থেকে সকল প্রকার ইনসেনটিভ বন্ধ করে দেওয়া হয়েছিল। কার স্বার্থে? এখন কিন্তু এটা প্রমাণিত হচ্ছে যে এটা কার স্বার্থে করা হয়েছিল। আমাদের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশিদের স্বার্থ সংরক্ষণ করার জন্য সেখানে এই ইনসেনটিভটা বন্ধ করে দেওয়া হয়েছিল এলডিসি গ্রাজুয়েশনের দোহাই দিয়ে। বাংলাদেশ কি এলডিসি গ্রাজুয়েশনে গিয়ে টিকে থাকার মতো অবস্থানে কি বাংলাদেশের ইন্ডাস্ট্রি কি রয়েছে? তাহলে কেন যেখানে যেখানে জাতিসংঘের রুলসেই রয়েছে যে এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার পরেও 3 বছর এই সহায়তাগুলি পেতে পারে, সেখানে আরো 2 বছর আগে থেকে বন্ধ করে দেওয়া হলো কোন দেশের স্বার্থে? কোথাকার পলিসি এখানে অ্যাডপ্ট করা হয়েছিল? সেগুলি বিবেচনার জন্য আমরা তখনই দাবি জানিয়েছিলাম, এবং যার ফলে আজকে আপনি এই আমাদের স্পিনিং মিলগুলি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে। এগুলি যদি মরে যায়, এগুলি যদি বন্ধ হয়ে যায়, সিক ইন্ডাস্ট্রিতে পরিণত হয়, তাহলে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের এই টাকা কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। আজকে 2,28,000 কোটি টাকা আপনার মানে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বলছে নন পারফর্মিং লোন বা বিদেশ চলে গেছে, তখন কিন্তু এই নন পারফর্মিং লোনের পরিমাণটা আরো দ্বিগুণ হয়ে যাবে তখন। সুতরাং জি মোহাম্মদ হাতেম, এই পরিস্থিতি মোহাম্মদ হাতেম ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম এলডিসি গ্রাজুয়েশন এবং সার্বিক ব্যবসার পরিবেশ নিয়ে।